আচ্ছা ঠিক আছে, তো আজকে আমি তোমাদের সামনে যে টপিকটা নিয়ে এসেছি তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে এবিটিএ কেমিস্ট্রির টেস্ট পেপারের সলিউশন এসসি 176। কত এসসি? 176। আর এই যে এসসিটা আছে এটা সব থেকে কঠিন সেট, যতগুলো কেমিস্ট্রি টেস্ট পেপার মানে টেস্ট পেপারে যে স্কুলের কোশ্চেন আছে তার মধ্যে সব থেকে কঠিন। আর এটাকে আমি তোমাদের কাছে সলভ করে দেখাবো। সলভ মানে এমসিকিউ এর যাতে অ্যান্সার বলে দিব না, আমি তোমাদের সমাধানটাও করে দেখাবো। বুঝতে পেরেছো? তোমরা একটু ধৈর্য দাও আর তোমরা নোট করো খাতায়, না হলে কিন্তু তোমরা এগুলো পরীক্ষায় নামাতে পারবে না। তো আমি তোমাদের কাছে একটা কথা বলে দিই, আমি জাস্ট এতটুকু বলবো, আমি কিন্তু টেস্টের আগে তোমাদের জন্য একটা সাজেশান আপলোড করেছিলাম বায়োচাম্পের তরফ থেকে, এইচএস 2025-এর সাজেশান। এবার তোমরা অনেকে এই সাজেশানটা, অনেকে মানে অনেকেই এই সাজেশানটা পারচেস করেছো। আর যারা পারচেস করেছো তারা বুঝতে পেরেছো যে সাজেশানটার গুরুত্ব কতখানি। চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন উত্তর রেডি করা আছে। তোমরা এখনও যারা সাজেশানটা পারচেস করোনি, আমি তাদের জাস্ট এতটুকু বলবো, এইচএসের রেজাল্ট ভালো করতে হলে, তোমাদের যে পড়াশোনা ঠিকঠাক লেভেলের আছে কিনা সেটা যাচাই করতে হলে বায়োচাম্পের এই সাজেশানটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবার তোমরা যারা সাজেশান চাও তারা ডেসক্রিপশানে যাবে, ওখানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে তোমরা সাজেশানটাকে দেখবে। তারপরে ভালো লাগলে তোমরা এই নাম্বারে 8001340611 নাম্বারে তোমরা সাজেশানটা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর। কেমিস্ট্রির সাজেশানের প্রাইস 100 টাকা রাখা হয়েছে, ফিজিক্সের একটু দাম বেশি রাখা হয়েছে 120, তোমরা জানো। আর বাকি বায়োলজি আর আর্টসের সাবজেক্টগুলো 50 টাকা 60 টাকা করে আছে। সমস্ত সাবজেক্টের সাজেশান অ্যাভেলেবেল। ক্লিয়ার? বেশি কথা না বলে আমি স্পিড এই কারণে বলছি যাতে তোমাদের কম সময়ের মধ্যে হয়ে যায়, তোমাদের হাতে সময় কম আছে। ঠিক আছে, চলো শুরু করি আজকের রেসিপিটা। এই যে প্রশ্নটা, প্রথম প্রশ্ন যেটা আছে ওটা একটু ঘুরিয়ে দিলে কিন্তু অঙ্কটা টাইট হয়ে যেত। তাই দেখো এখানে কোশ্চেনটা কী বলেছে, প্রথম এ আর বি মৌল দ্বারা গঠিত একটা ক্লাস আছে। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার একক কোষের কৌণিক বিন্দুগুলোতে এ রাখা আছে আর পৃষ্ঠকেন্দ্রগুলোতে বি আছে। সব এটা ঘনক আছে, এইগুলো হচ্ছে কৌণিক বিন্দু আর এগুলো হচ্ছে পৃষ্ঠকেন্দ্র। কী বলো, বুঝতে পেরেছো? তো কৌণিক বিন্দুগুলোতে এ আছে। কটা কৌণিক বিন্দু আছে? 8টা কৌণিক বিন্দু। তোমাদের সমাধানটা দেখিয়ে দিয়ে পরে তোমরা এগুলো যাচাই করবে। ঠিক আছে, দেখো প্রথমের সমাধানটা এইটা। তো কি বললাম, ঘনকাকার একক ক্লাসের 8টি কৌণিক বিন্দুতে 8টি কোণা আছে। কোণাগুলো কি? এ। প্রতিটি কোণার অবদান কি? 1/8। যদি 8টা কোণা 8টা জায়গায় থাকে তাহলে একটা কোণার অবদান কত? 1/8। তাহলে 8টি কোণার অবদান কত? 8 × 1/8। তাহলে ক্যান্সেল আউট হবে একটি। তাহলে এ কোণা কটা আছে? একটা। চলো বিটাকে দেখাও। বি আছে কোথায়? পৃষ্ঠকেন্দ্রে। এবার পৃষ্ঠকেন্দ্রে, ছোটা পৃষ্ঠকেন্দ্রে বি কোণা আছে। তাহলে পৃষ্ঠকেন্দ্রিকের জন্য অবদান কত? হাফ। তোমরা এই অবদানগুলো মানে বুঝো তো, এগুলো তো জানো একটা বেসিক জিনিস। তাহলে বি কোণার সংখ্যা কত হচ্ছে? 6 × 1/2, তাহলে 3। তাহলে এর মান কত হলো? 1, বির মান 3। তাহলে যদি আমি এ আর বির সংকেত বের করি তাহলে এ আছে একটা, বি আছে 3টা। তাহলে যেখানে যে অপশানে তোমাদের এ বি কিউব আছে, বি কিউব বলছি, এ বি 3 আছে, সেটা হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তোমরা এখানে দেখে নাও কোন অপশানটা হবে। তাহলে এটা হবে বি। ক্লিয়ার? 2 দাগের প্রশ্নটা দেখো, এক্স ওয়াই জেড 3টা ধাতু আছে, প্রমাণ তড়িৎদ্বার বিভব। আচ্ছা আমরা প্রমাণ কাকে ধরবো? স্ট্যান্ডার্ড ধরবো H+ বা হাফ অফ H2। হাইড্রোজেন এর কত? 0.00 ভোল্ট আছে। এর তুলনায় যেগুলো মাইনাস হয় সেগুলো কিন্তু বিজারক, আর এর তুলনায় যেগুলো প্লাস হয় সেগুলো হয় জারক। তাহলে প্রথম আমি এখানে মাইনাস আর প্লাস সাজিয়ে নিই। ওকে, এই উত্তরটা তোমরা দেখার জন্য তোমাদের এটা দেখতে হবে। দেখো জেড কত আছে? -3, আর এক্স কত আছে? -1.2। স্ট্যান্ডার্ড কত? 0, আর ওয়াই কত দিয়েছে? +0.5। আমি বললাম ঋণাত্মক বাড়লে বিজারক ক্ষমতা বাড়ে, আমাকে সাজাতে বলেছে কোনটা বিজারক বেশি। তাহলে এখানে জেড সব থেকে বেশি, তারপরে কি আছে? এক্স, তারপরে হবে ওয়াই। আশা করি ক্লিয়ার। নিচের দিকে যত আসবে তত জারণ ক্ষমতা বাড়বে। আমাদের বলছে বিজারণ ক্ষমতা কার বেশি? সব থেকে নেগেটিভ যার, জেটের, তারপরে নেগেটিভ কার? এক্সের, তারপরে হচ্ছে ওয়াই এর। সমাধান তো ক্লিয়ার। আশা করি কোনো অসুবিধা হবে না, এর থেকে বেটার কোথাও পাবে না, বলে দিচ্ছি আমি, কিন্তু মনে রাখো আমার কথাগুলো। পরে যে প্রশ্ন হচ্ছে, কোন সিস্টেমের বিস্তৃত দশার বিস্তার মাধ্যম কঠিন? এটা সবাই জানো, বিস্তৃত দশা তরল, বিস্তার মাধ্যম কঠিন হচ্ছে জেল। এই প্রশ্নটার সমাধান করে দেখাবো। কোনটা? এ দেখো এইটা কি বলেছে, XeO3 এর গঠনাকৃতি কি? ডাইরেক্ট উত্তর হবে পিরামিড আকৃতির, কিন্তু এটার হওয়ার কথা ছিল চতুস্তলকীয়। উত্তর হচ্ছে এটা ঠিক, এটা হওয়ার কথা ছিল। কেন এটা হচ্ছে না? 2 মার্কে যদি প্রশ্ন আসে XeO3 এর গঠন চতুস্তলকীয় না হয়ে পিরামিড আকৃতির হয়েছে কেন? চলো তোমাদের প্রথম আমি সমাধানটা দেখিয়ে দিই। দেখো ছোট করছি যাতে তোমরা এখানে ক্লিয়ার হয়ে যাও। দেখো, দেখতে পাচ্ছ? দেখো XeO3 জেননের ইলেকট্রন কত? 8টা, আর 3টা অক্সিজেন। অক্সিজেন কটা আছে? 3টা আছে। তাহলে একটার জন্য কত হয়? 2 হয়, 3টার জন্য কত হবে? 6। মোট ইলেকট্রন কত? 14। 14টা ইলেকট্রন মানে কটা ইলেকট্রন পেয়ার করবে? 7টা করবে, কারণ দুটো তো ইলেকট্রন নিয়ে একটা বন্ড হয়, দুটো ইলেকট্রন নিয়ে একটা বন্ধন হয়। তো তাহলে দেখো 7টা যখন বন্ধন হচ্ছে, অক্সিজেন আছে 3টা, আমরা জানি অক্সিজেন ডবল বন্ড করে, অক্সিজেন একটা, দুটো, অক্সিজেন 3টা, তাহলে কটা হলো? 6টা। তাহলে 6টা তো বন্ড পেয়ার হয়ে যাচ্ছে, আর বাকি একটা কি থাকছে? ওটা হচ্ছে লোন পেয়ার।
এবার অক্সিজেন যে ছটা বন্ড করেছে, অক্সিজেন যখন ডবল বন্ড করে কি একটা সিগমা একটা পাই, এইগুলো এখানে লেখা আছে দেখো। এবার তোমরা দেখো তিনটা সিগমা হয়েছে তিনটা পাই, যেখানে তিনটা সিগমা তিনটা পাই সেটা sp3 হাইব্রিডাইজেশন, আর sp3 হাইব্রিডাইজেশনকে আমরা বলি চতুস্তরকীয়। কিন্তু এখানে কি আছে, লোন পেয়ার আছে, আর লোন পেয়ার থাকার কারণে এগুলো তার যে চতুস্তরকীয় স্ট্রাকচারে থাকতে পারে না, কিছুটা বেঁকে যায়, আর বেঁকে সে কী আকৃতির হয়, পিরামিড আকৃতির। আশা করি ক্লিয়ার হয়ে গেছো, না বুঝতে পেরেছো স্ক্রিনশট করে একবার পড়লে হয়ে যাবে। ওকে, চলো পরের প্রশ্ন তোমাদের দেখাই। এটা সহজ প্রশ্ন, বলেছে কোন অ্যাক্টিনাইট মৌল +7 জারণ স্তর দেখায়। এখানে যদি অ্যাক্টিনাইট না থেকে সন্ধিগত মৌল থাকতো তাহলে তোমরা এখানে Mn লিখতে পারতে। কি বললাম, অ্যাক্টিনাইট না থেকে যদি সন্ধিগত মৌল থাকতো, তাহলে এখানে অ্যাক্টিনাইট বলেছে, এর উত্তর হবে তোমাদের NP। আরেকটা উত্তর তোমরা লিখতে পারে, ওটা অপশানে না থাকলে PU, তাহলে এখানে উত্তর কী হবে, NP অথবা PU, মনে রাখো। পরের প্রশ্নটা তোমাদের হাতে নাতে করে দেখাবো প্র্যাকটিক্যালের মতো। দেখো NiEn3 এই আয়নে N এর সর্বগাঙ্গ সংখ্যা মানে কোঅর্ডিনেশন নাম্বার কি, কোঅর্ডিনেশন নাম্বার কি, এই যে Ni এর চারদিকে মোট কো জায়গায় ও অ্যাটাক করা হয়েছে, তোমার চারপাশে যারা বসে আছে তো ওগুলো হচ্ছে তোমার কোঅর্ডিনেশন নাম্বার। তো এখানে ওটাই তোমাকে টাচ করে যতজন বসে আছে, তো ওই রকমই আর কি। এই যে Ni-কে টাচ করে কজন আছে দেখো। চলো এর সমাধানটা করে দেখাই। ক্লিয়ার, ছবিটা দেখতে পাচ্ছ? দেখো Ni যে আছে লাইগেন্ডটা কি, Ni তো কেন্দ্রীয় পরমাণু, লাইগেন্ড হচ্ছে ENA কে বলে ইথাইলিন ডাইয়ামিন। এর স্ট্রাকচারটা হচ্ছে দেখো NH2 CH2 CH2 NH2, তাহলে এর একটা হাত এটা একটা হাত। যদি কোনো কেন্দ্রীয় পরমাণুকে দু হাত দিয়ে অ্যাটাক করে তাকে বলবো বাইডেন্ট লিগেন্ড, মানে ওর দুটো হাত আছে। তাহলে দেখো একটা EN এর কটা হাত আছে, দুটো, তাহলে সে Ni-কে এখানে টাচ করবে এখানে টাচ করবে, দুবার টাচ করবে, তাহলে এর কোঅর্ডিনেশন নাম্বার 2। কিন্তু কোটা আছে EN টোটাল 3টা আছে, তাহলে 3টা EN এর কটা হাত হবে, 6টা হাত হবে, তাহলে এর কোঅর্ডিনেশন সংখ্যা কত হবে, 6 হবে। দেখো কোনো অসুবিধা, দেখো এখানে তো একটা টাচ করেছে তাই 1 2, আরেকটা আসবে এখানে 1 2, আরেকটা আসবে 1 2, মোট কটা হবে, 6 হবে। চলো পরের প্রশ্নটা আলোচনা করিনি। পরের প্রশ্নটা খুবই সহজ আছে, কি বলেছে, কোন অ্যালকিল হ্যালাইডটি SN1 বিক্রিয়া অংশগ্রহণ করবে। SN1 বিক্রিয়া 3rd ডিগ্রিটা হচ্ছে বেশি অংশগ্রহণ করে, তাহলে এখানে দেখো যেটা 3rd ডিগ্রি হচ্ছে টার্ট বিউটাইল। ওকে, তাহলে এখানে দেখো CH3 CI, তা এখানে যে C আর I এই বন্ডটা চলে গেলে তাহলে এটা হচ্ছে কার্বোক্যাটায়ন তৈরি হয়ে যাবে, আর এদিকে তো CH3 এদিকে CH3 এদিকে CH3, তাহলে স্টেবল কার্বোক্যাটায়ন, তাই এটা হচ্ছে খুব সহজে SN1 বিক্রিয়া অংশগ্রহণ করবে। না বুঝতে পেরেছো, বেটার হয়। পরে যে প্রশ্নটা আগের সেটা করিয়েছি, অ্যালকোহলের সঠিক ক্রম কোনটা, এটা 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, কেন হয় দেখো, যদি দেখতে পাচ্ছ তাহলে ভালো হয়। এ দেখো সুন্দরভাবে আছে, এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, কেন, এখানে CH3 এখানে CH3 এখানে CH3, OH আছে, OH-এ লোন পেয়ার আছে, এটা অ্যাসিডিক মিডিয়ামে বিক্রিয়াটা চলছে, তাহলে H+ কে OH-এর লোন পেয়ারটা অ্যাটাক করবে, তাহলে OH2+ হচ্ছে, এটা আনস্টেবল, এটা ভেঙে যাবে, ভেঙে গেলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হবে, যে কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে যে কার্বনের মাথায় প্লাস সেটা 3 ডিগ্রি, আর 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন হচ্ছে মোর স্টেবল অ্যালকিন ফর্ম করে, কার তুলনায়, 2 ডিগ্রির তুলনায় 1 ডিগ্রির তুলনায়, তাহলে 3 ডিগ্রি হচ্ছে মোর স্টেবল দেন 2 ডিগ্রি দেন 1 ডিগ্রি। ক্লিয়ার। পরের প্রশ্ন বলেছে কোনটি কেন্নিজারও বিক্রিয়া করে না। প্রথম কথা তোমাদের এটা জানতে হবে কেন্নিজারও বিক্রিয়া কারা করে, যাদের আলফা হাইড্রোজেন নেই, আর কারা করবে না, যাদের আলফা হাইড্রোজেন আছে। তাহলে এখানে দেখো আমি তোমাদের দুটো উদাহরণ দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। দেখতে পাচ্ছ, দেখো এখানে কেন্নিজারও রিয়াকশন কারা করবে, যাদের নো আলফা হাইড্রোজেন অ্যালডিহাইড। তাহলে দেখো CH3CHO একটা, এই CHO, এই যে এই CHOর পাশের যে কার্বনটা হচ্ছে ওটা আলফা কার্বন, তাহলে এখানে পাশে কার্বন নেই মানে হাইড্রোজেন নেই, এ তো করবে, কে করবে না, এই দেখো এই কার্বনের পাশের কার্বন হচ্ছে আলফা কার্বন, এটা হচ্ছে আলফা কার্বন, এর সাথে কটা হাইড্রোজেন আছে, 3টা হাইড্রোজেন, তাহলে এখানে আলফা হাইড্রোজেন আছে, আলফা হাইড্রোজেন থাকলে কেন্নিজারও রিয়াকশন করবে না। ক্লিয়ার, তাহলে CH3CHOকে তোমরা দাগ মেরে নাও। পরের যে প্রশ্নটা বলছে তীব্র ক্ষার, এটা অপশান দেয়নি, বেচারা ভুলে গেছে, কোনটা সর্বাপেক্ষা তীব্র ক্ষার, তাহলে সেটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, লিখে নাও। ক্লিয়ার। পরেরটা প্রশ্নটা করিয়েছিলাম আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ পরস্পরে কি, এটাও লিখে নাও এনোমার, এর আগেও করানো হয়েছে, আলফা ডি আর বিটা ডি হচ্ছে পরস্পরের এনোমার, এখানে এটা দাগিয়ে নিবে এনোমার। কোন পলিমারটিতে এস্টার বন্ড আছে, এর উত্তরটা আমি লিখে দিচ্ছি, তো একা রহস্যই দন্তেন কি, টেরিলিন। এবার এখানে অপশানে টেরিলিন নেই, টেরিলিন কার ভাই, ডেক্রনের ভাই, ডেক্রনের অপর নাম হচ্ছে টেরিলিন, তাহলে এখানে ইথিলিন গ্লাইকল থাকে, হ্যাঁ এস্টার বন্ড, তাহলে এস্টার বন্ধনী কোন পলিমারে আছে, এটা VBI, টেরিলিন তো হবেই, এবার অপশানে যদি টেরিলিন না থাকে তাহলে ডেক্রন লিখতে পারো। কোনটি অ্যান্টিসেপটিক রূপে কাজ করে, বায়োথেনাল, কি বায়োথেনাল অ্যান্টিসেপটিক রূপে কাজ করে।
নরম পানীয়তে ব্যবহৃত কৃত্রিম মিষ্টিকারক পদার্থ কোনটি, এটাও এর আগে ডিসকাস করেছি, অ্যাসপারটেম। অ্যাসপারটেম যখন করেছিলাম এই স্ট্রাকচারে বলেছিলাম কার্বনের মধ্যে কোটা sp3 আর কোটা sp2 বন্ড আছে। তোমাদের আমি এমসিকিউ 14টা সলভ করে দিলাম আর পুরো কারেক্ট এমসিকিউ সমাধানও করে দেখিয়ে দিলাম। তোমরা যারা চাও যে এইচএসের সাজেশান, এইচএস 2025-এর সাজেশান, তোমরা লিঙ্কে যাবে, তোমরা সাজেশানটা দেখবে, ভালো লাগলে তোমরা পারচেস করবে, না ভালো লাগলে তোমরা স্ক্রিনশট করে নিবে, কারণ তোমাদের এইচএসের জন্য এই সাজেশানটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, উচ্চ মাধ্যমিক বারবার আসে না, যদি 100 টাকায় সাজেশানে তোমরা যদি 60-এর উপরে পেতে পারো, তাহলে 70-এ কেন তোমরা সাজেশানটা পারচেস করবে না? বায়োলজির আমি 100% গ্যারেন্টি দিতে পারি, টেস্টে 100% কমন পেয়েছে, ফাইনালেও আসবে। ওকে, তাহলে কেমিস্ট্রিও তোমরা অতি অবশ্যই কালেক্ট করো। আর তোমরা যারা চাও সাজেশানটা কালেক্ট করতে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। ক্লিয়ার? চলো এসে কিউ বলি। হিমোগ্লোবিনের শূন্য সংখ্যা, এটা অনেকবার বলেছি। এসআই পদ্ধতিতে মোলার পরিমাণ ওই যে সিমেন মিটার স্কোয়ার, এটা করানো হয়েছে এর আগেও। আচ্ছা, তারপরে হচ্ছে যে আম্লিক মাধ্যমে 1 মোল Cr2O7 2- কে বিজারিত করে Cr3-তে কত মোল ইলেকট্রন দরকার? 6 মোল ইলেকট্রন দরকার। এটা কীভাবে তোমাদের দেখাবো, এটা ব্যালেন্স তোমরা যদি জানো তাহলে এই ব্যালেন্সটা দেখে নিলে হয়ে যায়। দেখো এই ব্যালেন্সটা, এটা Cr2O7 14H+ 6টা ইলেকট্রন, তাহলে 6 মোল ইলেকট্রন দরকার। যদি বলতো কত ফেরাডে ইলেকট্রন দরকার, তাহলে এই 6কে 96500 দিয়ে গুণ করে দিলে অত ফেরাডে। 1 মোলের জন্য 96500 ফেরাডে, তাহলে 6 মোলের জন্য এটা দিয়ে গুণ করে দিবে। ক্লিয়ার? পরে যে প্রশ্নটা কি বলেছে দেখো, বলছে তেল আর চর্বি সংরক্ষণে কি ব্যবহার করা হয়? BHA আর হচ্ছে BHT, এই দুটো ব্যবহার করে অ্যান্টিঅক্সিডেন্ট। এর পুরো নাম নিচে দেওয়া আছে। এবার তারপরে দেখো Cu2+, আচ্ছা এটা একটা আছে, কোনটা তীব্র বিজারক? Fe2+। কেন? যদি বলে কেন, নিচে আছে। কোথায় আছে? নিচে। আমি এখন পড়িয়ে দিচ্ছি তোমাদের রিডিং। Cu2+, Ti3+, Ac3+, কোনটি বর্ণহীন? Ac3+। কেন? এখানে হচ্ছে অযুগ্ম ডি ইলেকট্রন নেই, ডি কক্ষে অযুগ্ম ইলেকট্রন নেই, অযুগ্ম ইলেকট্রন না থাকায় ডিডি স্থানান্তর ঘটে না, ডিডি স্থানান্তর না ঘটলে এগুলো বর্ণহীন হবে। চলো এই দুটো উত্তর দেখিয়ে দিই। ঠিক আছে, বাচ্চার প্রশ্ন ছিল দুটো। এই দেখো প্রথম Cu2+, দেখো এর বাইরের কক্ষে হচ্ছে 3D9 4s2, আংশিক পূর্ণ উপকক্ষ আছে মানে ডিডি স্থানান্তর ঘটে, ফলে রঙিন। যাদের ডিডি স্থানান্তর ঘটবে হলো রঙিন। Ti3+এও 3D1 আছে, অযুগ্ম ইলেকট্রন আছে, এটাও রঙিন। Sc3+-এ দেখো 3D0 4s0, নো অযুগ্ম ইলেকট্রন, নো ডিডি স্থানান্তর, তাহলে কী হবে? নো রঙিন, মানে কালারলেস। চলো এটা দেখো, ক্রোমিয়াম আর হচ্ছে Fe2+, Cr2+, Fe3+, কোনটা বিজারক? তীব্র বিজারক। দেখো এর Cr এর হচ্ছে 3D5 4s1, Cr2+-এ 3D4 আসছে, মানে ডি কক্ষকে কটা ইলেকট্রন থাকে? 1 2 3 4 5টা ঘর থাকে, 1 2 3 4 5, 5টা ঘর থাকে, কিন্তু 4টা ঘরে পূর্ণ আছে। আর এখানে দেখো Fe2+ যখন হচ্ছে 3D6, একটা অযুগ্ম ইলেকট্রনকে আবার যুগ্ম হয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? এই অযুগ্ম ইলেকট্রনটাকে সে যখন ওই যুগ্ম ইলেকট্রনটা অযুগ্ম হতে চাইলে এই ইলেকট্রন বর্জন করতে পারে, তাহলে Fe2+ কী হতে পারে? Fe3+-এ পরিণত হতে পারে। কেন? 3D6 আছে, 3D5ই এনাফ, 3D5 হলেই ওর ঘর পূর্ণ আছে, একটা এক্সট্রা আছে, সে বর্জন করতে পারে, তাই হচ্ছে তীব্র বিজারক। ক্লিয়ার? না বুঝতে পারলে ভালো। চলো আমি লাস্ট তোমাদের সাথে একটু গল্প করে নিই। তোমরা যারা চাও এইচএস 2025-এ ভালো রেজাল্ট করতে, বায়োচাম তোমাদের জন্য নিয়ে এসেছিলো একটা ভালো সাজেশান, যেটা টেস্টের আগে তোমাদের আপলোড করা হয়েছিল। অনেক স্টুডেন্ট এই সাজেশনটাকে ভালো পজিটিভ রেজাল্ট দিয়েছো। তোমরা তোমাদের বন্ধুর কাছে এই ভিডিওগুলো শেয়ার করো, ওকে, যাতে ওদেরও একটু উন্নতি হয়ে যায়। ওকে, এইচএসের রেজাল্ট তো সবাইকেই ভালো করতে হবে, যে নিজের ভালো করলে হয় না, কারোর সাথে কারোর কম্পিটিশান নেই। তোমরা যদি চাও যে তোমাদের রেজাল্টটা ভালো হয়ে যাক, বন্ধুর খারাপ হয়, এরকম কিছু না। তুমি কম্পিটিশান বোর্ডের সাথে করবে, বোর্ড যেমন কোশ্চেন করবে তুমি ওর অপোজিশনে উত্তর লিখবে। ওকে, তাহলে দেখো তোমরা যদি চাও ভালো রেজাল্ট করতে, তাহলে আমি তোমাদের বলে দিই, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করো, তারপর তোমরা সাজেশানগুলো পারচেস করো। খুবই কম টাকায় সাজেশান, এত কম টাকায় সাজেশান কোথাও পাবে না। আর কোনো ফ্রড নেই, কোনো এখানে ধান্দাই নেই। তোমাদের সাজেশানগুলো পুরো ওগুলো বলবো যেগুলো দেখানো হচ্ছে ওগুলোই দেওয়া হচ্ছে, প্রশ্ন উত্তর রেডি করে দেওয়া হচ্ছে। এমনকি তোমাদের যা কিছু অসুবিধা হবে তোমরা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এবং আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো। আমি ওই প্রশ্নের উত্তরগুলো হয়তো রিপ্লাই দিতে লেট হয়ে যায়, কিন্তু আমি অবশ্যই দিই, আমি অবশ্যই তোমাদের সলিউশন করে দিই, একটু সময় লাগে। ঠিক আছে, ভালো থেকো, বেস্ট অফ লাক। ওকে, থ্যাংক ইউ। পরে ভিডিওতে দেখা হবে, তোমরা সাজেশানটা একটু কালেক্ট করে নাও।